আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে বার্সেলোনার কিছু ইনজুরি নিয়ে কথা বলবো। প্রথমত চলে আসি শর্টস ইনজুরির কাছে, যেমন কম সময়ের ভিতরে যারা সেরে উঠতে পেরেছে। যেমন আমরা ফার্মিন লোপেসকে দেখেছি, তিনিও কিন্তু ইনজুরিতে পড়েছেন, আবার কম সময়ের মধ্যে কিন্তু ব্যাক করেছেন। এরপর রবার্ট লেভানডস্কিকে দেখেছি মাঝে মধ্যে ইনজুরিতে পড়তে, কিন্তু তিনি বেশি দিন মাঠের বাইরে থাকেননি, আবার অনেক তাড়াতাড়ি কিন্তু মাঠে ফিরে এসেছেন। এখন আজকে বার্সেলোনার দুইটা প্লেয়ার নিয়ে মূলত কথা বলবো। এখানে হচ্ছে দুইটা প্লেয়ার হচ্ছে, একটা হচ্ছে লামিন ইয়ামাল আর একটা হচ্ছে আনসু ফাতি। লামিন ইয়ামালকে নিয়ে যেটা গুঞ্জন উঠেছে এবং বার্সেলোনা ফ্যান বেসদের মধ্যে যে জিনিসটা দেখা যাচ্ছে, যে তারা বলতেছে মানে বার্সেলোনার প্লেয়াররা নাকি ইন্টারন্যাশনাল ব্রেকে গেলে বেশি ইনজুরিতে পড়েন। হ্যাঁ, সেটা আমিও অনেক লক্ষ্য করেছি যে তার প্লেয়ার যখন ইন্টারন্যাশনাল ব্রেকে যায় তখনই তারা ইনজুরিতে পড়ে যান। যেমন লামিন ইয়ামালকে নিয়ে যেটা গুঞ্জন উঠেছে যে তাকে ইন্টারন্যাশনাল ব্রেকে কোনো বিশ্রাম দেওয়া হয় না, তাকে শুধুই গেম টাইম দেওয়া হয়, তাকে শুধুই খেলানো হয়। দেখুন, একটা প্লেয়ারকে গেম টাইম দেওয়া উচিত, কিন্তু তার পাশাপাশি তাকে বিশ্রামও কিন্তু দিতে হবে। এখন তাকে দুইটা ম্যাচ আছে তাদের, সে দুটা ম্যাচে পুরা স্টার্টিং লাইন আপ থেকে পুরা ম্যাচটাই তারা তাকে খেলাবে। 17-18 বছর বয়সী একটা ছেলের জন্য এটা কিন্তু বেশি হয়ে যায়, অতিরিক্তই হয়ে যায়। এবং ওর একটা ম্যাচ খেলে ফেলেছে, এখন আরেকটা ম্যাচ আসে সামনে। ওই ম্যাচটা সে 90 মিনিটই কিন্তু সে খেলবে, তাকে সাবস্টিটিউট করবে না। তো এই জিনিসটা বার্সা ফ্যানরা একটা গুঞ্জন তুলেছে। তো আমি মনে করি এই জিনিসটা ওকে একটা ম্যাচে হলেও সাবস্টিটিউট করা দরকার, যেহেতু বার্সেলোনা ফ্যানরা ইন্টারন্যাশনাল ব্রেকে গেলে যেহেতু ইনজুরি হয়ে যায়, সো এটা তাদের একটা মাইনাস পয়েন্ট। এবার আসি আনসু ফাতিকে নিয়ে। দেখুন, আনসু ফাতি হচ্ছে অনেক ট্যালেন্টেড একজন ফুটবলার। তিনি বার্সা থেকে হারিয়ে যাওয়া একজন ফুটবলারই বলা যায়, কিন্তু এখনও মোটামুটিভাবে তিনি হারাননি। তিনি আবার ব্যাক করবেন, আমরা সবাই জানি এবং আশা রাখি। এবং হ্যান্সি ফ্লিক তাকে নিয়ে কিন্তু কাজ করছে। দেখুন, হ্যান্সি ফ্লিক কিন্তু ওই টাইপেরই একজন কোচ। তিনি যে প্লেয়ারদের শারীরিকভাবে একটু বেশি করেন, ওভাররেটেড দেন। তো তিনি যেহেতু ওই টাইপের একজন কোচ, প্লেয়ারদের শারীরিকভাবে তিনি একটু বেশি নজর দেন। সো তিনি আনসু ফাতিকে যে ফিরিয়ে আনবেন এটা আমরা আশা রাখি, বিশ্বাস রাখি। এবং হ্যান্সি ফ্লিক কিন্তু বলে দিয়েছেন যে আনসু ফাতি মাঠের বাইরে যেই ট্যালেন্টটা আমাদের দেখাচ্ছে, যে শারীরিক ওয়ার্ক রেটটা আমাদের দেখাচ্ছে, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। এবং সে তাড়াতাড়ি মাঠে ব্যাক করবে। এবং বার্সেলোনার যে নেক্সট যে জিরোনার ম্যাচটা আছে বার্সেলোনার জিরোনার সাথে, ওই ম্যাচটাকে আনসু ফাতিকে দেখা যেতে পারে। এখন যদি আনসু ফাতি যদি লেফট উইং থেকে শুরু করে, লামিন ইয়ামাল যদি রাইট উইং থেকে শুরু করে, বা লামিন ইয়ামাল না হয় যদি রাফিনহা যদি রাইট উইং থেকে শুরু করে, মাঝখানে লেভানডস্কি, সো তাদের লেফট উইং এর অভাবটা অনেকটা পূরণ হয়ে যাবে। এরপরেও আমরা দেখেছি বার্সার কাছে আরও এক লেফট উইঙ্গার আছে, ফারন টোরেস লেফট উইঙ্গে খেললেও ও কিন্তু মাঝে মধ্যে সিএফ এর রোল প্লে করেন। জিনিসটা হচ্ছে মানে লেফট উইঙ্গে খেলে সিএফ এ চলে আসা জিনিসটা একটু লেফট উইঙ্গে প্রবলেম হয়ে যায়। টোরেস নাকি আনসু ফাতি বেস্ট অপশন, এটা আমার এখনো এটা গবেষণা করে জানা নেই। এটা কিছুদিন যেতে হবে, আনসু ফাতির আরও ভালো ভালো খেলা উপহার দিতে হবে, এরপর আমরা জাজ করতে পারবো যে কে বেস্ট। আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে কে বেস্ট, আনসু ফাতি নাকি ফারন টোরেস।